হ্যালো, হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানান। ইয়েস, আপনাদের সাথে আছি আমি আজকে ডক্টর সিদ্ধার্থ, ইনস্ট্রাক্টর P2A। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাস শুরু করি। আশা করি আপনারা ইতিহাসটা ভালো করে পড়া হয়েছে, কারণ এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। এবং আমাদের আমরা 48 স্পেশালেও যেটা দেখেছিলাম যে পিএসসি সিলেবাস মেনটেন করে না। হ্যাঁ, আমাদের যেমন সিলেবাসের মধ্যে 1757 থেকে দেওয়া। তো আমরা স্পেশালি যখন প্রাচীন যুগ থেকে পড়িয়েছিলাম একটা ক্লাসের মধ্যে, তখন অনেকে বলেছিল যে ভাই এগুলো তো সিলেবাসে নাই, কেন পড়াচ্ছেন। পরে কিন্তু ঠিকই এসছিল। হ্যাঁ, তো এই কারণে আপনাদের আমরা যেগুলো পড়াবো এইটা আপনাদের একদম মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। এইটা ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে। আমরা তাহলে আজকে ক্লাস শুরু করি। আজকে আমরা মূলত পড়বো 1975 থেকে 90 পর্যন্ত, আর জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লবটা পড়বো। হ্যাঁ, তো আমরা 75 অব্দি দেখেছি যে আমরা দেখলাম কি যে আমাদের 1971-এর পর আমাদের দেশের প্রেক্ষাপটটা কিছুটা চেঞ্জ হয়ে গেল। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে হয়তো স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু এখানে অনেকগুলো বৈপরীত্য দেখা যায়। আমরা এখানে দেখতে পাই যে যারা রিয়েল মুক্তিযোদ্ধা ছিল তারা ব্যাকফুটে চলে গেছে, অনেকে ক্রেডিট নিতে চলে আসছে সামনে। এবং একসাথে যারা রাজনীতি করেছে, যুদ্ধ করেছে, তারাই একে অপরের শত্রু হয়ে গেছে। এবং আলটিমেটলি আমরা দেখতে পাই যে আমাদের যে বঙ্গবন্ধু, উনি সপরিবারে হত্যা হয়ে যায়, উনি নিহত হন। এরপর আমরা অগাস্টের পর এরপর খন্দকার মোশতাক আসে ক্ষমতায়। এরপর আমাদের খন্দকার মোশতাক ক্ষমতায় আসার পর 1975 সালের নভেম্বর মাসটা আমাদের আরেকটা হয় রক্তস্নাত সময়। আমরা এই সময় দেখতে পাবো আমাদের বিভিন্ন সেক্টর কমান্ডার, আমাদের বিভিন্ন মুক্তিযোদ্ধা একে অপরের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। অগাস্টের পর নভেম্বরেও আমাদের ইতিহাসে প্রচুর পরিমাণে ব্লাডশেড হয়। এবং এই ব্লাডশেডটা আমরা শুরুতে দেখব একটা তথ্যচিত্রের মাধ্যমে। চলেন আমরা আজকের ক্লাসটাতে আমরা অনেকগুলো ভিডিও দেখব কিছু কিছু। এই কারণে একদম ঠান্ডা মাথায় হচ্ছে মনোযোগ ধরে রেখে শুনতে হবে। আচ্ছা, আমি আগে ভিডিওটা প্লে করি, তারপর আপনারা বলবেন যে প্রপারলি শুনছেন কিনা। দেন আমি এটা চালু করছি। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, গত 15ই আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর আমাদের 1975 সালে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদ যখন রেডিওতে এ ভাষণটি দেন তখন অক্টোবর মাস। এর কিছুদিন পরই নভেম্বরের প্রথম সপ্তাহেই যে অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানটি হতে যাচ্ছে তার প্রেক্ষাপটটি তৈরি হয়েছিল তার ক্ষমতা গ্রহণের সময় থেকেই। অভ্যুত্থানের কারণ নিয়ে বেশ কিছু ব্যাখ্যা থাকলেও সেনাবাহিনীর তৎকালীন অনেক কর্মকর্তা মনে করেন 15ই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর থেকেই সেনাবাহিনীতে যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল তার একটি ফলশ্রুতি হচ্ছে নভেম্বরের অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান। সে সময় বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাপ্রধান থাকলেও শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত কয়েকজন মেজর বঙ্গভবন থেকে সেনাবাহিনীর অনেক কিছুই নিয়ন্ত্রণ করছিলেন। একটা সিনিয়র অফিসারদের ভিতরে এক ধরনের ইনস্টেবিলিটি ছিল যে এই যে জুনিয়র মেজর সাহেবরা কয়েকজন মিলে এই কাজটা করলো এবং বঙ্গভবন থেকে তাদেরকে ডিকটেট করছে, সবাই কিন্তু এটাকে হজম করতে পারেনি। তখন পলিটিক্যাল ভ্যাকিউমের কারণে বলবো ক্যান্টনমেন্ট বিকাম দ্য সোর্স অফ পাওয়ার। ক্যান্টনমেন্টে যখন একটা লিডারশিপ ট্রান্সফার হলো তখন আপনাকে মনে রাখতে হবে যে এটা পিছনে একটু মুক্তিযুদ্ধের বিষয় আছে। বাংলাদেশ সেনাবাহিনীর পরে এবং তৎকালীন মুক্তি বাহিনীর যে রেগুলার ফোর্স তার মধ্যে 3 জন কিন্তু প্রমিনেন্ট ছিলেন। এই যুদ্ধ শেষ হওয়ার পরে সেনাবাহিনীর ভিতরে কিন্তু 3টা এক ধরনের প্রভাব বলয় যেটাকে আমরা বলি বিস্তার হয়েছিল। যেমন জিয়াউর রহমানের সাথে কিছু, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তৎকালীন ওনার সাথে কিছু, শফিউল্লাহ সাহেবের কিছু। এইখানে একটা দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্ব আগেও ছিল। দ্বন্দ্বটা এটা প্রকট হলো যখন আমরা 15 আগস্টের পরে জেনারেল শফিউল্লাহ ইজ আউট হয়ে গেলেন, উনি মোটামুটি বাইরে হয়ে গেলেন এবং জেনারেল জিয়া ইন হলেন। কিন্তু জেনারেল জিয়া ইন হওয়াতে এই দ্বন্দ্বটা আরেকটু বেশি হলো বিটুইন জেনারেল জিয়া এবং খালেদ মোশাররফ। বলছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন।
তিনি তখন ছিলেন ঢাকায় ৪৬ ব্রিগেডের মেজর পদমর্যাদার স্টাফ অফিসার। তিনি বলছিলেন অক্টোবরের শেষ নাগাদই তারা অনেকটা খোলামেলাভাবেই শুনতে পাচ্ছিলেন কিছু একটা হতে যাচ্ছে। এদিকে ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের দিন দশেক পর সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মেজর জেনারেল KM শফিউল্লাহকে। তিনি বলছেন এরপর থেকে তিনি অনেকটা গৃহবন্দী হিসেবেই সেনাপ্রধানের বাড়িতে অবস্থান করছিলেন, কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে একটি উত্তেজনা রয়েছে তিনি সেটি টের পাচ্ছিলেন এবং খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানটির পটভূমিও ছিল সেখান থেকেই। ৩ তারিখের আগে আমি তখন আর সিনে নাই, তারা দেখতেছে যা হচ্ছে তাতে তাদের ভবিষ্যৎটা অন্ধকারের মতো মনে করে খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে সরাই দিতে চেয়েছে, এমনকি তাকে সরাইও দিয়ে হাউস অ্যারেস্ট করে ফেলেছিল এবং নিজেই কিন্তু র্যাঙ্ক পড়েছিল, চিফ অফ স্টাফের র্যাঙ্ক। ওইটা শেষ পর্যন্ত সে আর থাকতে পারেনি। ওই ঘটনাটা লিঙ্গার করতে করতে 7 তারিখে গিয়া জিয়াউর রহমান তাহেরকে সঙ্গে নিয়ে খালেদ মোশাররফের ওই গ্রুপটাকে সরাই দেয়। নভেম্বরের ৩ তারিখের প্রথম কয়েকটি প্রহরে বাংলাদেশের ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়ার মতো দুটো ঘটনা ঘটে। মধ্যরাত পার হবার পরই খালেদ মোশাররফের নেতৃত্বে একটি অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দী করা হয়। একটা ইনফ্যান্ট্রি ইউনিট গেল আপনার বঙ্গভবন ঘেরাও করার জন্য। জিয়াউর রহমান অলরেডি অন্তরীণ করা হলো ওনাকে, তার সাথে সব যোগাযোগ ছিন্ন হয়ে গেল, আর আপনার রেডিও স্টেশনে চলে গেল। তার মানে এটা একটা পাল্টা দখল হয়ে গেল এখানে। বঙ্গভবনে যারা ছিলেন তারা খুব সুবিধা করতে পারেন না, প্রচুর ফোর্স, তখন তারা আর রিটেলিয়েট করতে পারেনি। এর মধ্যে আবার এয়ারক্রাফট উঠলো, 2টা ফাইটার জেট, 2টা কি 3টা। বঙ্গভবনের যখন ফাইটার প্লেন চললো তখন এরা বুঝলো যে এদের সময় নেই, দে হ্যাভ টু সারেন্ডার। সকালবেলা তার নেগোসিয়েশনের একটা চেষ্টা হচ্ছিল যে কী নেগোসিয়েশন করা যায়, তখন খালেদ মোশাররফ ওখানে বসা এবং ডালিম আসলো, কয়েকবার আসছে ডালিম আর নূর মিলে ক্যান্টনমেন্টে আসছে, খালেদ মোশাররফের সাথে কথা বলেছে ওখানে যারা ছিলেন। শেষ পর্যন্ত সন্ধ্যার সময় এগিয়ে হলো যে তারা চলে যাবে বাইরে, একটা এয়ারক্রাফট অ্যারেঞ্জ করা হলো, তাদেরকে বাইরে পাঠানো। নজর কাড়া স্টাইলিশ ডিজাইনের টেল কিচেন ক্যাবিনেট রান্নাঘরে আনে নান্দনিকতার ছোঁয়া। 4টি প্রশস্ত তাকে। সেই রাতেই কেন্দ্রীয় কারাগারে চলে একটি হত্যাকাণ্ড। কয়েকজন সেনা সদস্যের হাতে খুন হন 1971 সালের প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, তৎকালীন সরকারের অর্থমন্ত্রী M মনসুর আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী AHM কামরুজ্জামান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তৎকালীন জেলার আমিনুর রহমান বিবিসিকে বলছিলেন, রাত 1টা থেকে 1:30টার দিকে একটি পিকআপে করে কিছু সেনা সদস্য জেল গেটে উপস্থিত হন। এ সময় আইজি প্রিজনের ফোন পেয়ে তিনিও সেখানে যান। এর কিছুক্ষণ পর তার কার্যালয়ের টেলিফোনটি বেজে ওঠে। টেলিফোন ধরলেই বলল যে প্রেসিডেন্ট কথা বলবে আইজি সাহেবের সাথে। কথা শেষে আইজি সাহেব বললেন যে প্রেসিডেন্ট সাহেব টেলিফোন করছিল, উনি বলছে যে আর্মি অফিসাররা যা চায় সেটা তোমরা করো। তারপরে আইজি সাহেব একটা কাগজ আমার কাছে দিলেন, 4 জনের নাম লেখা একটা স্লিপ আমাকে দিল যে এদের এক জায়গা করো। সৈয়দ নজরুল ইসলাম সাহেব এবং তাজউদ্দিন সাহেব এরা 2 জন ছিলেন এক রুমে, আর অন্যরা ছিলেন, অন্য 2 জন ছিল অন্য রুমে। তো তারপর অন্য রুম খুলে আনলাম, আমার দায়িত্ব পরিচয় করে দেওয়ার জন্য। আমি বললাম যে কথাবার্তা বলবে তো পরিচয় করে দিই। মনসুর আলী সাহেব বসা ছিল একেবারে সর্বদক্ষিণে। আমি কেবল কথাটা, মনসুর আলীর কথাটা উচ্চারণ করতে পারিনি, সঙ্গে সঙ্গে গুলি করে দিয়েছে। ওরা করলো কি, গুলি করে সব গেট তো খোলো, তখন ওরা দৌড়ে সব দে রান অ্যাওয়ে। সেই মর্মান্তিক ঘটনা। সাখাওয়াত হোসেন বলছেন, ওই জেল হত্যার ঘটনাটি তাৎক্ষণিকভাবে জানাজানি হয়নি। ঘটনাটি সেনা অফিসারদের কাছে পৌঁছে 4 নভেম্বর সকালে। এদিকে 3রা নভেম্বরের পরের কয়েকটি দিন কার্যকর দেখা যায় জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের গণবাহিনীকে। কর্নেল তাহেরের নেতৃত্বাধীন এই গণবাহিনী পরবর্তী অভ্যুত্থানে একটি মূল ভূমিকা পালন করে। কর্নেল তাহেরের ভাই এবং গণবাহিনীর তৎকালীন ঢাকা মহানগর প্রধান অধ্যাপক আনোয়ার হোসেন বলছেন, জিয়াউর রহমানের থেকেই অভ্যুত্থানের খবরটি জানতে পারেন কর্নেল তাহের। কর্নেল তাহের একেবারে সেই 3রা নভেম্বরের শেষ রাতে তার কাছে একটা ফোন আসে। জিয়াউর রহমান সরাসরি তাকে প্রথম ফোন করেন বন্দি অবস্থা থেকে, যে তাহের আমাকে তো এরা বন্দি করেছে, আমার জীবন বিপন্ন, ইউ সেভ মাই লাইফ। এটা হতে পেরেছিল কারণ তার যদিও টেলিফোন লাইন কেটে দেওয়া হয়েছিল, কিন্তু প্যারালাল আরেকটা লাইন সচল ছিল। তো এর মধ্য দিয়ে জিয়াউর রহমান সেটা তাহেরকে জানালেন।
কর্নেল তাহের সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন 1972 সালে। এরপর থেকে তিনি সরাসরি জাসদের রাজনীতির সাথে যুক্ত হন। অধ্যাপক আনোয়ার হোসেন বলছেন, নভেম্বরের 3 তারিখেই কর্নেল তাহের নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন এবং এরপর থেকেই সৈনিক সংস্থার সদস্যরা সহ সেনা সদস্যরা তার সাথে দেখা করতে শুরু করেন। খালেদ মোশাররফ ক্ষমতা দখল করেছেন, কিন্তু একটা দীর্ঘ একটা সময় যাচ্ছে যেন মনে হচ্ছে দেশে কোনো সরকার নেই। কারণ সেখানে তিনি নেগোশিয়েট করছেন মোশতাকের সঙ্গে কিংবা খুনিদের সঙ্গে, খুনিরা চলে যাচ্ছে, ইতিমধ্যে জেল হত্যাকাণ্ড হয়ে গেছে সবার অগোচরে। একটা সরকারহীন অবস্থায় একটা ছিল, এইটা একটা চিত্র। আর অন্যদিকে জাসদ এবং তাহের এবং গণবাহিনী তারা কিন্তু সৈনিকদের সঙ্গে ক্রমাগত আলোচনা করছেন। সাখাওয়াত হোসেন বলছেন, গণবাহিনী যে কিছু একটা করতে যাচ্ছে সেটি স্পষ্ট হয়ে ওঠে 6 তারিখ বিকেলে, যখন ক্যান্টনমেন্টের ভেতর গণবাহিনীর নামে একটি লিফলেট ছড়ানো শুরু হয়। লিফলেটের মূল বক্তব্য যেটা আমি তখন দেখেছিলাম, কারণ আমাকে আমার হেডলাইন লিফলেট, খালেদ মোশাররফ, সাফাত জামিল, কর্নেল হুদা এরা সব ভারতীয় চর এবং এটা একটা তারা কাউন্টার কু করে ভারতের অঙ্গরাজ্য হবে ইত্যাদি ইত্যাদি যা হয় আর কি। তখনও ক্লিয়ার না, সায়েমকে নিয়ে আসা হলো, সায়েম সাহেবকে ওত পড়ানো হলো, কিন্তু তখনও ক্লিয়ার না যে কী হবে। তার আগে খালেদ মোশাররফ হয়ে গেলেন, জেনারেল হয়ে গেলেন, কিন্তু এখন কি মানে খালেদ মোশাররফের স্ট্যাটাস কি, প্রেসিডেন্ট কে হবে, এইগুলো নিয়ে নানান ধরনের একজন এক রকমের একটা কুয়ে যে হোমওয়ার্ক হয় সেটা ছিল না। সবাই কিন্তু সেখানে যে যার মতো করে চলছিল, ওইরকম একটা বিশৃঙ্খল অবস্থা। এবং সেই বিশৃঙ্খল অবস্থার মধ্যে এই লিফলেট যখন ছড়ানো হলো জওয়ানদের মধ্যে 6 তারিখ রাত্রে, এবং সেটা তো বোঝা গেল যে গণবাহিনী বলে একটা ফোর্স ওয়ার্কিং ইনসাইড দি ক্যান্টনমেন্ট কাজ করছে। এদিকে গণবাহিনীর বিদ্রোহের মূল পরিকল্পনাটি হয় 6 তারিখ সন্ধ্যায়। মূল পরিকল্পনা যেটা হয় সেটা হলো শেষ পরিকল্পনা, সেটা হলো 6 তারিখে, 6 নভেম্বর সন্ধ্যায়। এবং সেটা তো আমার মনে আছে, একটা বিশাল একটা হল রুমের মধ্যে সেখানে অন্তত প্রায় 60-70 জন সেনা সদস্য আছেন এবং সেখানে হাসানুল্লাহ কিনু তিনিও ছিলেন, কারণ তিনি গণবাহিনীর দ্বিতীয় অবস্থানেই ছিলেন তাহেরের পরে। আমি নিজেও ছিলাম এবং সেখানেই যে তাদের দায়িত্বগুলো ভাগ করে দেওয়া হচ্ছিল। তবে একটা কথা বলে রাখি, সেটা হলো এই যে জাতীয় সমাজতান্ত্রিক দল কিন্তু চেয়েছিল যে যত একটু দেরি করা যায়, কারণ তারা একটু সময় দরকার ছিল, দেশে জরুরি অবস্থা ছিল সাংগঠনিক প্রস্তুতির জন্য, এবং সেই জন্য স্থির হয়েছিল 7 নভেম্বরে নয়, 9 নভেম্বরে অভ্যুত্থানটি হবে এবং সেই জন্য একটা হরতালও ডাকা হলো। কিন্তু ইতিমধ্যে সেই ক্যান্টনমেন্টের অবস্থা আরো উত্তপ্ত হয়ে উঠলো এবং সেখানে তারা জানালো যে না, এটা আর রক্ষা করা যাচ্ছে না, বিদ্রোহ হয়ে যাবে এবং এখন জাসদের কিংবা তাহেরের নেতৃত্ব দিতে হবে। 7 নভেম্বর দিবাগত রাতেই শুরু হয়ে যায় পাল্টা অভ্যুত্থান, যার পুরোভাগে ছিল সেনাবাহিনীর জওয়ানরা, বলছিলেন KM শফিউল্লাহ। একটা স্লোগান উঠেছিল, সিপাই সিপাই ভাই ভাই, জিসিউ ছাড়া কোনো আর র্যাঙ্ক নাই। কারণ হচ্ছে কি, ওই সময় দেখা যাচ্ছিল কিছু কিছু সিনিয়র অফিসার দে ওয়ার গেটিং প্রমোটেড। সিপাহীদের মধ্যে একটা হতাশা সৃষ্টি করেছে এইভাবে যে অফিসাররা আমাদের ব্যবহার করে তারা উচ্চ পদে উঠতেছে, আমাদের কথা তারা চিন্তা করে না। সেই রাতেই মুক্ত করা হয় জিয়াউর রহমানকে। 7 তারিখ রাত্রেবেলা হঠাৎ করে দেখি গোলাগুলির শব্দ শুনে আমরা বেরোয় আসলাম। তারপরে এই কিছু অফিসার কিলিং হলো, খুব বেশি হলো না 7 তারিখে। জিয়াউর রহমানকে গণবাহিনী বের করতে পারেনি, ওনাকে বের করলো রাতের বেলা 4 বেঙ্গল আর 2 ফিল্ড, ওনাকে বের করে নিয়ে আসলো। সাখাওয়াত হোসেন বলছিলেন, পরদিন সকালেই তিনি সেনানিবাসে কর্নেল তাহেরকে দেখতে পান। কর্নেল তাহেরকে আরও কিছু ওনার গণবাহিনীর লোকজন, কিছু আর্মির লোকজন সাথে আসতে দেখলাম। আসার পরে উনি জিয়াউর রহমানের সাথে কথা বললেন এবং এক পর্যায়ে একটু উচ্চস্বরে কথাবার্তা হচ্ছিল দুজনের ভেতরে, কিন্তু কি কথা হচ্ছিল এটা তো আমি জানতে পারিনি। পরে যেটা শুনলাম, তাহের চাচ্ছিল জিয়াউর রহমানকে নিয়ে যে শহীদ মিনারে গিয়ে রেডিওতে গিয়ে প্রথমে অ্যানাউন্স করবে যে 13 দফা ডিমান্ড যেটা ছিল সেই ডিমান্ডটা উনি অ্যানাউন্স করবেন, উনি মেনে নিয়েছেন। সেখান থেকে উনি যাবেন, ওখানে গণবাহিনী সিপাহী জনতা মজুদ, তাদেরকে উনি ভাষণ দিয়ে বলবেন যে 13 দফা মানা হলো ইত্যাদি ইত্যাদি আরও কিছু ডিমান্ড ছিল, কিন্তু উনি যান নাই। উনি তার আগেই ওনার ভাষণটা রেকর্ড করে রেডিওতে পাঠিয়ে দিয়েছিলেন, তো উনি আর গেলেন না। এইখানেই তাহের আর জিয়ার বিচ্ছেদ। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলছেন, 7 নভেম্বরের অভ্যুত্থানের সময় জওয়ানদের সাথে অনেককে
অস্ত্রসহ বেসামরিক পোশাকেও অংশ নিতে দেখা গিয়েছিল। তবে ওই অভ্যুত্থানে গণবাহিনী তাদের বেসামরিক সদস্যদের অন্তর্ভুক্ত করতে পারেনি বলছেন অধ্যাপক আনোয়ার হোসেন। তিনি বলছেন, জাসদ যে উদ্দেশ্য নিয়ে বিদ্রোহে অংশ নিয়েছিল সেটি ব্যর্থ হবার এটিও একটি কারণ। এটা পুরোপুরি কিন্তু সৈনিকরা অংশগ্রহণ করেছে এবং সৈনিকদের যে দায়িত্ব ছিল তার মধ্যে একটা হচ্ছে জিয়াউর রহমানকে মুক্ত করা, এবং সেখানে তারা মুক্ত করেছে এবং মুক্ত করে টু ফিল্ড আর্টিলারিতে নিয়ে আসে। তো এইভাবেই হয়েছে। যেমন একটা অংশের দায়িত্ব ছিল ঢাকা কারাগার খুলে দেওয়া এবং সেখানে রাজবন্দীদের মুক্ত করা, তারা সেই কাজটি করেছে। কিন্তু এরপরে যে কাজটি ছিল, কথা ছিল যে জিয়াউর রহমানকে কিন্তু এই সৈন্যরা তারা ক্যান্টনমেন্ট থেকে নিয়ে আসবে, যেখান থেকে নির্দেশগুলো দেওয়া হচ্ছে আমাদের এলিফ্যান্ট রোডে ইউসুফ ভাইয়ের বাসা থেকে, যেখানে কর্নেল তাহের অবস্থান করছেন এবং সেখানে হাসানুল হকিন সহ জাসদের অন্যান্য নেতৃবৃন্দ অপেক্ষা করছেন, সেখানে নিয়ে আসার কথা ছিল। যে গ্রুপটা তাকে মুক্ত করেছে সেটা তারা করতে পারেনি, ব্যর্থ হয়েছে একদম। একটু মানে জিয়াউর রহমান বলেছেন যে তার বন্ধু এবং তাকেই যেন তারা এখানে নিয়ে আসে ক্যান্টনমেন্টে। তো এবং এইভাবে একটু প্রতারিত হয়েছে তারা, তাকে রেখেই তাদের উপর যে সুনির্দিষ্ট নির্দেশ ছিল যে তাকে নিয়ে আসা, সেই কাজটি তারা করতে পারেনি। এবং এই অভ্যুত্থানে ব্যর্থতার অন্যতম কারণও কিন্তু এটি। আনোয়ার হোসেন বলছেন, জিয়াউর রহমানের রেডিও ভাষণের পর অভ্যুত্থানে গণবাহিনীর ভূমিকা চাপা পড়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা জন্মে যে এটি পুরোপুরি জিয়াউর রহমানের অভ্যুত্থান। 7ই নভেম্বরের পর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান। 7ই নভেম্বর সকালেই কর্নেল কে এন হুদার সাথে ঢাকায় রংপুর থেকে আসা 10 বেঙ্গল রেজিমেন্টে হত্যা করা হয় খালেদ মোশাররফ, কর্নেল কে এন হুদা এবং লেফটেন্যান্ট কর্নেল এটিএম হায়দারকে। এর কিছুদিন পর 24শে নভেম্বর কর্নেল তাহেরকে গ্রেফতার করা হয় এবং 1976 সালের 21শে জুলাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে ফাঁসি দেওয়া হয়। দীর্ঘদিন পর 2013 সালে সুপ্রিম কোর্ট এক রায়ে কর্নেল তাহেরের সেই বিচারকে অবৈধ এবং অসাংবিধানিক হিসেবে ঘোষণা করে। 1981 সাল পর্যন্ত উপপ্রধান সামরিক আইন প্রশাসক এবং পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান। 1981 সালের মে মাসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তাকে হত্যা করা হয়। আচ্ছা, এতক্ষণ হচ্ছে আমরা ভিডিওটা দেখলাম, বোঝা গেছে কিছুটা। যারা একদমই নিউ, অনেকে হচ্ছে জানেন না ইতিহাস, এটা আমরা পড়ি না, এটা আমাদের খুবই একটা গ্যাপ। কিছুটা আইডিয়া করা গেছে কিনা? হ্যাঁ, আমি গুছিয়ে বলবো, আমি গুছিয়ে বলছি। ওকে, আচ্ছা, এখানে ব্যাপার যেটা হয়েছিল আসলে যে আমাদের মানে 75-এ তো হচ্ছে আমাদের বঙ্গবন্ধু যখন সপরিবারে উনি হত্যা হয়ে গেল, এর পরের 2 মাস আমরা তেমন একটা প্রতিরোধ দেখতে পাই নাই। ধরেন হচ্ছে যে আমার বঙ্গবন্ধু তো অবিসংবাদিত সময় নেতা ছিলেন, হ্যাঁ, তো উনি হচ্ছে লিড দিছেন, বাট যে ধরনের রেজিস্ট্যান্সটা আশা করা হয়েছিল এরকম কিছু আসে নাই। হ্যাঁ, এখন নভেম্বরের ফার্স্ট উইকে আমাদের তৎকালীন যেটি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ, হ্যাঁ, উনি হচ্ছে গিয়ে চিন্তা করলেন যে মানে বঙ্গবন্ধুকে হচ্ছে হত্যা করা হয়েছে, কোনো ধরনের রিভোল্ট নাই, উনি এটা মেনে নিতে পারলেন না। উনি কি করলেন? উনি হচ্ছে সামরিক অভ্যুত্থান ঘটালেন। এই যে হচ্ছে আপনার খন্দকার মোস্তাকরা আরামে ক্ষমতায় বসে আছে, এটার এগেইনস্টে উনি প্রোটেস্ট করলেন এবং তার দলবল নিয়ে উনি একটা পাল্টা অভ্যুত্থান ঘটালেন। এখন যখন খালেদ মোশাররফরা পাল্টা অভ্যুত্থান ঘটালো, তখন খন্দকার মোস্তাকরা ভয় পেয়ে গেলেন। ইন দ্য মিন টাইম তারা কিন্তু অগাস্টের পর আমাদের যে জাতীয় 4 নেতা ছিল, অর্থাৎ আমাদের মুজিবনগর সরকারের তাজউদ্দিন আহমেদ, নজরুল, এম মনসুর আলী, কামরুজ্জামান, ওনাদের 4 জনকে কিন্তু বন্দি করে রেখেছিল কারাগারে। যখন ওনারা পাল্টা অভ্যুত্থানটা টের পেলেন, পাওয়ার পর ওনারা প্রথম কাজ করলেন কি, যে এই জাতীয় 4 নেতাকে মেরে ফেলতে হবে, বাঁচিয়ে রাখা যাবে না, কারণ তারা যদি বেঁচে থাকে তাহলে সেক্ষেত্রে আবারও আওয়ামী লীগের পুনর্গঠনের সুযোগ আছে। হ্যাঁ, এটার বেসিসে হচ্ছে গিয়ে তাদেরকে হত্যা করা হলো 4 জনকেই। এখন খালেদ মোশাররফ পাল্টা অভ্যুত্থান ঘটালেন। এখন এটাতে শুধুমাত্র থেমে থাকলো না, উইদিন 48 আওয়ার্স আরেকটা পাল্টা অভ্যুত্থান ঘটলো কর্নেল তাহেরের নেতৃত্বে। কর্নেল তাহের কত নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন দেখি বলেন, আপনারা তো পড়ে আসছেন।
কর্নেল তাহের কত নম্বরের ছিল সেক্টর কমান্ডার? তাহলে উনি 11 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। তাহলে খালেদ মোশাররফ কত নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল? উনি ছিলেন 2-এর। খালেদ মোশাররফ হচ্ছে 2। তাহলে আপনার এই যে খালেদ মোশাররফ উনি পাল্টা অভ্যুত্থান করে উনি ক্ষমতা দখল করলেন, কর্নেল তাহেররা কিন্তু ওই সময় কিসের ছিল? উনি কোন বাহিনীর ছিলেন কর্নেল তাহের? কোন দলের লোক ছিলেন ওই সময়? আমাদের যদি আমরা 71 পরবর্তী বলি, সবচেয়ে বড় বিরোধী দল কোনটা ছিল? জাসদ ছিল। তাহলে তারা জাসদ নেতা ছিলেন। তাহলে জাসদের আন্ডারে একটা উইং ছিল গণবাহিনী, এবং জাসদের প্ল্যানিং ছিল হচ্ছে গিয়ে তারা বৈপ্লবিক সমাজতন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করবে। ওই প্ল্যানিং থেকে কর্নেল তাহেররা পাল্টা অভ্যুত্থান করে। আর খালেদ মোশাররফ কিন্তু ইন দ্য মিন টাইম আপনার তখন সেনাপ্রধান ছিল হচ্ছে জিয়াউর রহমান। জিয়াউর রহমানকে কিন্তু গৃহবন্দী করেন, এবং কর্নেল তাহেররা গিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করেন। এবং তাহেরের প্ল্যানিং ছিল বা জাসদের প্ল্যানিং ছিল জিয়ার মাধ্যমে জাসদকে হচ্ছে ফ্রন্টে এনে ক্ষমতা দখল করা। বাট আপনার যে জিয়াউর রহমান উনি হচ্ছে উনার আজীবন নীতি ছিল হচ্ছে ওয়েট অ্যান্ড অবজার্ভ। হ্যাঁ, তো উনি কিন্তু হচ্ছে গিয়ে ওরা যেটা চাইছিল কর্নেল তাহেররা, যে জিয়াউর রহমান হচ্ছে সবার সামনে উনি ভাষণ দিয়ে ওদের যে দাবি দেওয়া যে বৈপ্লবিক সমাজতন্ত্রের যে চিন্তা ভাবনাটা এটা সবার সামনে আনবেন, কিন্তু এটা তারা আনেন নাই। পরবর্তীতে হচ্ছে গিয়ে ঘটনাচক্রে জিয়াউর রহমানই হচ্ছে ক্ষমতায় চলে আসে, এবং আমরা পরবর্তী দেখতে পাই উনি সাকসেসফুলি হচ্ছে কয়েকটা ইয়ার অতিবাহিত করার পর 1981 সালে হচ্ছে একটা পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে উনিও হচ্ছে গিয়ে নিহত হন। তাহলে আমরা কি দেখলাম যে আমাদের 75 থেকে 81-তে আমরা মুক্তিযুদ্ধের যেসব কুশীলবদের যাদেরকে দেখেছি, যারা ফ্রন্টে থেকে লড়াই করেছে, আমাদের লিডাররা মোটামুটি তারাই দুর্ভাগ্যজনকভাবে একে অপরের এগেনস্টে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, তো আমাদের হচ্ছে গিয়ে এখান থেকে যে পরীক্ষায় খুব একটা প্রশ্ন হিসেবে ব্যাপারটা এরকম না, বাট অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ আপনারা তো প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে যাচ্ছেন, এই ইনফরমেশনগুলো আপনাদের জানা দরকার। হ্যাঁ, এবং এখান থেকে অনেক সময় ভাইভাতে প্রশ্ন আসতে পারে। এই কারণে হচ্ছে আপনার একটা কনসেপশন থাকা দরকার, তাহলে আপনারা সিকোয়েন্সটা মেক করতে পারবেন যে আমার 75 থেকে কি হলো। হ্যাঁ, না, স্লাইডের ইনফরমেশন গুলো হচ্ছে এখানে যতটুকু দরকার অতটুকুই থাকবে, এটা জাস্ট আপনাদের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। খালেদ মোশাররফের মোটিভ ছিল হচ্ছে গিয়ে মানে উনি আপনার বঙ্গবন্ধুকে যে সপরিবারে হত্যা করা হয়েছে, কোনো প্রোটেস্ট আসে নাই, এই জিনিসটা উনি হচ্ছে মেনে নিতে পারেন নাই। এই কারণে মূলত হচ্ছে গিয়ে উনি রিভল্ট করছেন। 4 জন নেতাকে বন্দি করছিল হচ্ছে তৎকালীন সরকার, খন্দকার মোস্তাকের গভর্নমেন্ট। খালেদ মোশাররফদের হচ্ছে দমন করে হচ্ছে গিয়ে কর্নেল তাহেররা। পরে হচ্ছে কর্নেল তাহের মুক্ত করলেন হচ্ছে জিয়াকে। পরে আপনার মেজর জিয়ার আমলেও কিন্তু উনি ক্ষমতা দখল করার পর, ক্ষমতা গ্রহণ করার পর মোটামুটি হচ্ছে প্রায় 20 থেকে 21টা কিন্তু তার টেনিউরে, তার আমলে 20 থেকে 21টা কিন্তু অভ্যুত্থান হয়েছিল। তো উনি কিন্তু শক্ত হাতে দমন করেন, এবং আপনারা জানেন যে আর্মিতে কিন্তু ল অ্যান্ড অর্ডার খুবই স্ট্রিক্টলি মেনটেন করা হয়। এই কারণে হচ্ছে গিয়ে পরবর্তীতে আমরা দেখতে পাই কর্নেল তাহেরকে কিন্তু আপনার কোর্ট মার্শালের আন্ডারে ফাঁসি দেওয়া হয়। হুম, এটা জাস্ট মানে একটা ছোট্ট একটা কাহিনী, মানে আপনার হচ্ছে যাতে আমরা সিকোয়েন্সটা ধরতে পারি। এবার চলেন আমরা হচ্ছে 75 থেকে 91 পর্যন্ত, মোটামুটি 90, এখানে আমাদের যারা ক্ষমতায় ছিল তাদেরকে এক নজরে জাস্ট একটু দেখে আসি। হ্যাঁ, সরি। তাহলে দেখেন এখানে হচ্ছে এটা মুখস্থ করার কিছু নাই, এটা জাস্ট হচ্ছে জানার জন্য যে আমাদের হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি তো হচ্ছে রাষ্ট্রপতি ছিলেন। পরে ওনার অবর্তমানে হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম ক্ষমতায় আসেন। এরপর আবু সাইদ চৌধুরী, স্পিকার মোহাম্মদুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার সপরিবার হত্যার পর খন্দকার মোস্তাক আসলেন ক্ষমতায়। মোস্তাকের পর আসলেন হচ্ছে ক্ষমতায় আবু সাদাত মোহাম্মদ সায়েম, উনি বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। এরপর আসলেন হচ্ছে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের পর আসলেন হচ্ছে আব্দুস সাত্তার।
আফমা আহসানুদ্দিন চৌধুরী, এরপর হোসেন মোহাম্মদ এরশাদ, এরপর শাহাবুদ্দিন আহমেদ। এটা হচ্ছে রাষ্ট্রপতির তালিকা। এবং এই 91 এর পর থেকে কিন্তু আবারও আমাদের কি বেগম খালেদা জিয়ার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী যে শাসিত সরকার, সেটা কিন্তু আবার প্রবর্তন হয়ে যায়। হ্যাঁ, না এটা ডিটেল নাই, হ্যাঁ, কারণ এখান থেকে প্রশ্ন আসে না, এটা জাস্ট হচ্ছে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এটা বলা। তাহলে এটা একটু দেখি। তাহলে খন্দকার মোস্তাক উনি হচ্ছে 1975 সালের 15 আগস্ট পর্যন্ত ছিলেন বাণিজ্য মন্ত্রী এবং বাকশালের চতুর্থ সদস্য ছিলেন। মজার ব্যাপার হচ্ছে কি, বঙ্গবন্ধুর যে বাকশাল, ওই বাকশালে কিন্তু আমাদের যিনি তাজউদ্দিন আহমেদ ছিলেন, এই তাজউদ্দিন আহমেদ কিন্তু বাকশালের ঘোর বিরোধী ছিলেন। হ্যাঁ, তো উনি আপনার এইটাকে সহজে মেনে নিতে পারেন না এই বাকশালটাকে, এবং বাকশালের অন্তর্ভুক্ত কিন্তু উনি ছিলেন না। কিন্তু খন্দকার মোস্তাক উনি কিন্তু চতুর্থ মেম্বার ছিলেন এবং নেচে নেচে উনি মোটামুটি বাকশালে গেছেন। এবং বঙ্গবন্ধুকে হত্যার পর কিন্তু সবার আগে এই ব্যক্তিই হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে শপথ ত্যাগ গ্রহণ করে ফেলেন। এবং যেহেতু বাকশালের সময় হচ্ছে আপনার একদলীয় ব্যবস্থা ছিল, উনি করলেন, উনি হচ্ছেন ইনডেমনিটি অর্ডিন্যান্সের মাধ্যমে একদলীয় ব্যবস্থাটা রোধ করেন। ওই সময় অনেকগুলো পত্রিকা বন্ধ হয়ে গেছিল, সেগুলো খোলা শুরু করেন। এবং যে রক্ষী বাহিনী ছিল বঙ্গবন্ধুর, ওই রক্ষী বাহিনী বিলুপ্ত করে উনি সামরিক বাহিনীর সঙ্গে একত্রিত করে দেন। তাহলে এই গেল হচ্ছে আমাদের খন্দকার মোস্তাকের কাহিনী। এরপর খন্দকার মোস্তাকের পর ক্ষমতায় আসেন হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। উনি সাংবিধানিক নিয়মেই হচ্ছে রাষ্ট্রপতি হন। এরপর উনি জিয়া রহমানের কাছে ক্ষমতাচ্যুত হন। উনি হচ্ছে অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পর তখন হচ্ছে উনি জিয়াউর রহমানের পক্ষে পদত্যাগের ঘোষণা দেন। এরপর আমাদের পটভূমিতে আসে জিয়াউর রহমান, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইনডেমনিটি অধ্যাদেশ মানে হচ্ছে গিয়ে যে খন্দকার মোস্তাক ক্ষমতায় বসে উনি ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন। এটা মানে হচ্ছে যে বঙ্গবন্ধুকে যে হত্যা করা হয়েছে এদেরকে দায় মুক্তি দেওয়া। আপনি যদি ইনডেমনিটি অধ্যাদেশ জারি না করতো সে, তখন কিন্তু এদেরকে হচ্ছে বিচারের আওতায় আনা যেত। এই কারণে উনি কি করলেন, উনি হচ্ছে দায় মুক্তি দিলেন এদেরকে। এটাই। আগে শুনেন, মাথা ঘুরাবে, প্রথমবার পড়লে মাথা ঘুরাবে। শুনেন, আর অনর্থক কমেন্ট আমরা না করি। চ্যাট বক্স বন্ধ করে দেওয়ার, বাক্স কেড়ে নেওয়ার পক্ষে আমি না, কিন্তু হচ্ছে আপনারা বুঝে শুনে করবেন কমেন্ট। সবাই গ্র্যাজুয়েট, এখানে ক্লাসে ডিস্টার্ব হয় মতো এভাবে কমেন্ট করা যাবে না, ঠিক আছে? তাহলে জিয়া রহমান উনি জন্মগ্রহণ করেছিলেন 1936 সালের 19 জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে উনি জন্মগ্রহণ করেন। বগুড়াতে জন্মগ্রহণ করেছেন, এটা মনে রাখবো। উনি কলকাতায় পড়াশোনা করেছেন। এরপর হচ্ছে মিলিটারি একাডেমিতে ভর্তি হন, সেখানে সফলভাবে কমিশন লাভ করেন। উনি 1957-এ 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টে 1965-তে যে পাক ভারত যুদ্ধ হয় সেখানে কিন্তু উনি একদম বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। এটার কারণে কিন্তু উনি অনেক সম্মানেও ভূষিত হন। আমাদের মুক্তিযুদ্ধ যখন আসে তখন মেজর জিয়াউর রহমান যখন 25শে মার্চ রাতে গণহত্যা দেখেন, তখনই কিন্তু উনি বিদ্রোহ ঘোষণা করেন এবং সৈন্যদের নিয়ে চট্টগ্রামে অবস্থান নেন। 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি কি করলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন। পরদিন 27শে মার্চ উনি বঙ্গবন্ধুর পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। উনি কিন্তু 2টা সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন, এপ্রিল থেকে জুনে 1 নম্বর সেক্টরের, এবং জুন থেকে আগস্টে 11 নম্বর সেক্টরের দায়িত্বপ্রাপ্ত হন। উনি পরবর্তীতে জেড ফোর্স গঠন করেন। তাহলে জেড ফোর্স ছাড়া আর 2টা ফোর্স কি কি ছিল, কমেন্টে লিখে ফেলেন। জেড ফোর্স ছাড়া আর কি কি ছিল? আমাদের এস ফোর্স আর হচ্ছে কে ফোর্স। হ্যাঁ, তাহলে কে এম শফিউল্লাহ আর হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে খালেদ মোশাররফ, খালেদ আর হচ্ছে শফিউল্লাহ। তো উনাকে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরুত্তম উপাধিতে ভূষিত করা হয়। তো 15 আগস্ট উনি ছিলেন উপসেনা প্রধান এবং 25শে আগস্ট উনি হয়ে যান সেনা প্রধান। এবং এই যে বললাম খালেদ মোশাররফ পাল্টা অভ্যুত্থান করলো,
খালেদ মোশাররফ কর্তৃক উনি সেনাপ্রধান পদ থেকে পদচ্যুত এবং বন্দী হন 1975 সালের 3রা নভেম্বর, এবং উনি পাল্টা অভ্যুত্থানে মুক্ত হন 1975 সালের 7ই নভেম্বর। এবং 7ই নভেম্বরকে কোন দিবস বলা হয় দেখি বলেন, 7ই নভেম্বরকে কোন দিবস বলা হয়? বিপ্লব সংহতি দিবস। বিপ্লব সংহতি দিবস বলা হয়, কারণ উনাকে ওই সময় মুক্ত করা হয়েছিল। জিয়া রহমান কিন্তু আর্মিদের কাছে প্রচুর জনপ্রিয় ছিল, হ্যাঁ, এই কারণে মূলত কর্নেল তাহেরা টার্গেট করছিল যে উনার যেহেতু হিউজ পপুলারিটি আছে, উনাকে সামনে রেখে হচ্ছে কি ওদের দাবি দাওয়াগুলো পেশ করা। Z4 স্বতন্ত্র ছিল, মানে 3টা যে স্পেশাল ফোর্স, এগুলো হচ্ছে কি ওনারা নিজেরাই সরাসরি ট্যাকেল করতেন। তাহলে বিচারপতি সায়েম যখন রাষ্ট্রপতি ছিলেন তখন উনি প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন মেজর জিয়াউর রহমান। উনি 1978 সালের ফেব্রুয়ারিতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল প্রতিষ্ঠা করেন, জাগদল। এবং 1978 সালের 3ই জুন উনি রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন এই জাগদলের প্রার্থী হিসেবে। উনি ছিলেন দেশের ইতিহাসে প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দেশের ইতিহাসে প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন? জিয়াউর রহমান ছিলেন। পরবর্তীতে উনি হচ্ছে জাগদলটা বিলুপ্ত করে 1 সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন, যা পরবর্তীকালে দেশের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। সাল তারিখ লাগবে না, আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো একটু দেখবেন। তো উনি কিন্তু কিছু চেঞ্জ আনছিলেন সংবিধানের মধ্যে, যেমন সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রাহিম যুক্ত করেছেন, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস উনি উল্লেখ করেছেন। উনি মূলনীতির কিছু পরিবর্তন করেন, বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণার প্রবর্তন উনি করেছিলেন। উনার কিন্তু ফিনান্সিয়াল থিঙ্কিং প্ল্যানিংটা খুবই ভালো ছিল। আমরা এখন যে মিডল ইস্টের সঙ্গে বাংলাদেশে যে রিলেশন দেখতে পাই, বহির্বিশ্বের সাথে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে বুমিংটা দেখতে পাই, এটা কিন্তু মেজর জিয়ার অবদান। হ্যাঁ, উনি হচ্ছে খাল কাটা কর্মসূচি করছে, বেসরকারি খাত উন্নয়ন করছে, 19 দফা, এটা খুবই গুরুত্বপূর্ণ। 19 দফা কিন্তু উনি একটা কর্মপরিকল্পনা গ্রহণ করছিলেন। তাহলে চীন, আমেরিকা, মধ্যপ্রাচ্যের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক, আমাদের যে রেমিটেন্স, বাইরে শ্রমিক পাঠানো, এটা কিন্তু উনার হাত ধরেই শুরু হয়। উনি সার্কের প্রতিষ্ঠাতা ছিলেন। উনি 21 পদক প্রবর্তন করছেন 1976-এ। গ্রাম প্রতিরক্ষা বাহিনী উনি গঠন করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1981 সালের 30 মে চট্টগ্রামে একটা সামরিক অভ্যুত্থানে উনি নিহত হন। উনার সমাধি ঢাকার শেরে বাংলা নগর অবস্থিত, যেটা জিয়া উদ্যান নামে পরিচিত। বোঝা গেছে এতটুক? কোনো প্রশ্ন আছে? 81-র ঘটনা শুনবো, সমস্যা নাই, শুনবো কিভাবে কি হয়েছে। উনার 19 দফা ছিল, কিভাবে হলো আমরা আসছি। তাহলে হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি 1 সেপ্টেম্বর 1978, প্রতিষ্ঠাতা হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনার প্রতিষ্ঠাতাকালীন নাম কি ছিল? বিএনপির জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, জাগদল। তাহলে এবার চলি আমরা জিয়া হত্যাকাণ্ড নিয়ে কিছু। এই জিনিসটা কিন্তু আপনার ক্লিয়ার না, বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। আমরা হচ্ছে বিবিসির একটা তথ্যচিত্রের মাধ্যমে এটা একটু চলেন আমরা একটু দেখে আসি। এটা জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টর কমান্ডারদের একজন ছিলেন। মধ্যম সারির একজন সেনা কর্মকর্তা থেকে সেনা প্রধান এবং পরবর্তীতে ঘটনা পরিক্রমায় রাষ্ট্রপতি হন তিনি। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল। জিয়াউর রহমানের সময়কালে দেশটিতে রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতিতে মৌলিক বাঁক বদল
ঘটেছে। এসব ঘটনা অনেকের দৃষ্টিতে ইতিবাচক, আবার অনেকের দৃষ্টিতে নেতিবাচক। রাষ্ট্রপতি হওয়ার বছর চারেকের মাথায় বিদ্রোহী সামরিক কর্মকর্তাদের হাতে নিহত হন তিনি। 1981 সালের 30 মের সেই হত্যাকাণ্ড নিয়ে অমীমাংসিত প্রশ্ন রয়েছে অনেক। সেসব প্রশ্নের অন্যতম, এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি? রাজধানীর বাইরে চট্টগ্রামে রাষ্ট্রপতিকে হত্যা করে ঘটনার সাথে সরাসরি জড়িতরা আসলে কি পরিবর্তন ঘটাতে চেয়েছিলেন? হত্যাকাণ্ডের পর 30 মে সকালে সেই ঘটনায় জড়িতদের নির্দেশে ঘটনাস্থল চট্টগ্রাম সার্কিট হাউসে যেতে হয়েছিল সেনাবাহিনীর তৎকালীন মেজর রেজাউল করিম রেজাকে। পরে তাকে চট্টগ্রাম সেনানিবাসে ফিরে তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব নিতে বাধ্য করা হয়েছিল। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে মেজর রেজার ভাষ্য, জড়িতদের অনেকের কাছ থেকে তিনি এই তথ্য পেয়েছিলেন যে গভীর রাতে কালুরঘাট ব্রিজের কাছে একটি পাহাড়ে নিয়ে জিয়াউর রহমানকে বন্দি করে এনে চাপ সৃষ্টির ব্যাপারে তাদের ব্রিফ করা হয়েছিল। ওই দলটির নেতৃত্বে থাকা কর্নেল মতিউর রহমান এই ব্রিফিং দিয়েছিলেন। জিয়াকে বন্দি করে চাপ সৃষ্টির মাধ্যমে কি দাবি আদায় করতে চেয়েছিলেন তারা? সেনাপ্রধানের পদ থেকে জেনারেল এরশাদকে অপসারণ করে জেনারেল মঞ্জুর বা অন্য কোনো মুক্তিযোদ্ধা অফিসারকে ওই পদে নিয়োগ দেয়া হোক, এরকমটাই চেয়েছিলেন বিদ্রোহে জড়িত সেনা কর্মকর্তারা। তাদের অনেকের কাছ থেকে এই তথ্য পেয়েছিলেন মেজর রেজা। একই সাথে পাকিস্তান প্রত্যাগত বা অমুক্তিযোদ্ধা আরও যে কর্মকর্তারা সেনাবাহিনীর বিভিন্ন উচ্চ পদে ছিলেন, তাদের সরিয়ে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের সেসব পদে নিয়ে আসার দাবিও জানাচ্ছিলেন তারা। মূলত এই দুটি ছিল তাদের মূল দাবি। জেনারেল ইব্রাহিমও সামরিক আদালতে অভিযুক্তদের কাছ থেকে একই ধরনের তথ্য পাওয়ার কথা জানিয়েছেন। মেজর রেজা অবশ্য বলেছেন, জিয়াউর রহমানের মন্ত্রিসভায় পাকিস্তানপন্থী মন্ত্রীদের সরানোরও দাবি ছিল। চট্টগ্রাম সেনানিবাসে এনে দাবি আদায়ে চাপ সৃষ্টি করা হবে, এরকম একটি পরিকল্পনার বিষয়ে ওই সেনানিবাসের কিছু কর্মকর্তা জানতেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমও সামরিক আদালতে অভিযুক্তদের কাছ থেকে একই ধরনের তথ্য পাওয়ার কথা জানিয়েছেন। সামরিক আদালতে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য ডিফেন্ডিং অফিসার হিসেবে তৎকালীন কর্নেল পদবীর অফিসার ইব্রাহিম সহ 3 জন সেনা কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছিল। মেজর রেজাউল করিমের পর্যবেক্ষণ বলছে, জিয়াউর রহমানকে হত্যা এবং হত্যাকাণ্ডের পরে রাষ্ট্র ক্ষমতা দখল করা এমন পরিকল্পনার কোনো ইঙ্গিত চট্টগ্রাম সেনানিবাসে ছিল না। হত্যাকাণ্ড এবং চট্টগ্রাম সেনানিবাসে তার পরের ঘটনা প্রবাহ কোনো পরিকল্পনা ছাড়াই এবং নিয়ন্ত্রণহীনভাবে চলেছে বলেই তার মনে হয়েছে। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, ঘটনার 2 দিনের মধ্যেই তাদের দমন করা হয়। মেজর রেজার অভিমত, জিয়াউর রহমান অমুক্তিযোদ্ধা এবং পাকিস্তান ফেরত সেনা কর্মকর্তাদের বেশি সুযোগ সুবিধা বা পদোন্নতি দিয়েছেন এবং পাকিস্তান থেকে ফেরত আসা জেনারেল হুসাইন মুহাম্মদ এরশাদকে সেনাপ্রধান করেছিলেন। এ কারণে জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান সহ মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। এই ক্ষোভের বিষয়টা হত্যাকাণ্ডে জড়িতরা পরবর্তী ঘটনাবলিতে প্রকাশ করেছিলেন বলে রেজা উল্লেখ করেন। জিয়াউর রহমান হত্যাকাণ্ড এবং ঘটনার ব্যাপারে সামরিক আদালতের বিচার নিয়ে গবেষণা করেছেন আনোয়ার কবির। বিবিসি বাংলাকে তিনি জানান, সেনাবাহিনীতে পাকিস্তান প্রত্যাগত এবং মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব ও ক্ষোভের বিষয়টি হত্যাকাণ্ডের ক্ষেত্রে বড় কারণ ছিল, এমন তথ্য তিনি তার গবেষণায় পেয়েছেন। ঘটনায় জড়িতদের কাছ থেকে মেজর রেজা যা শুনেছিলেন তা হচ্ছে, কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মেহবুবুর রহমানের নেতৃত্বে সেনা কর্মকর্তা এবং সদস্যদের একটি দল 30 মে ভোর রাতে যখন চট্টগ্রাম সার্কিট হাউসের কাছে যায়, তখন আকস্মিকভাবে এই দল সার্কিট হাউসের দিকে রকেট নিক্ষেপ করে। এরপর নিরাপত্তায় নিয়োজিতদের সাথে গোলাগুলি শুরু হয়। কিন্তু আক্রমণকারী সেনা সদস্যরা সার্কিট হাউসের দোতলায় চলে যান এবং এক পর্যায়ে জিয়াউর রহমান তার কক্ষ থেকে বেরিয়ে আসেন। সেই মুহূর্তেই
কর্নেল মতিউর রহমান খুব কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে জিয়াউর রহমানকে ব্রাশ ফায়ার করে হত্যা করেন। হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর সাবেক কয়েকজন সেনা কর্মকর্তার লেখা বইয়েও এ ধরনের তথ্য পাওয়া যায়। মেজর রেজা জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর 30 মে সকালে তাকে বাসা থেকে ডেকে নিয়ে সার্কিট হাউসে যে পাঠানো হয়েছিল, তখন সেখানে গিয়ে 2 তলায় সিঁড়ির কাছে বারান্দায় জিয়াউর রহমানের মৃতদেহ দেখেছিলেন। এছাড়াও 2 জন সেনা কর্মকর্তার মৃতদেহ সেখানে পড়ে থাকতে দেখেন। কর্নেল মতিউর সে সময় সেনাবাহিনীর চট্টগ্রাম ডিভিশনাল হেডকোয়ার্টার্সের সিনিয়র অফিসার ছিলেন, আর লেফটেন্যান্ট কর্নেল মেহবুবুর রহমান ছিলেন চট্টগ্রামে 21 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন কমান্ডিং অফিসার। যদিও এ ঘটনায় মূলত জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদকে কেন্দ্র করে ক্ষোভ এবং মুক্তিযোদ্ধা ও পাকিস্তান প্রত্যাগতদের নিয়ে দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে, কিন্তু ঘটনার পেছনে জেনারেল এরশাদের কোনো ভূমিকা ছিল কিনা এই প্রশ্নও অনেকে তুলেছেন। এরশাদের সাথে চট্টগ্রাম সেনানিবাসে অন্য কারো সম্পর্ক ছিল কিনা এবং মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা দ্বন্দ্বের সুযোগ সেখানে নেওয়া হয়েছে কিনা এই সন্দেহ রয়েছে মেজর রেজার। তিনি বলেছেন, জিয়াউর রহমানকে হত্যার কয়েকদিন আগে কর্নেল মতিউর রহমান ঢাকা সেনানিবাসে গিয়ে জেনারেল এরশাদের সাথে কথা বলেছিলেন। হত্যাকাণ্ডের ঘটনার অনেক পরে তিনি কথা শুনেছিলেন। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে জেনারেল ইব্রাহিম জানাচ্ছেন, কর্নেল মতিউর রহমান এবং মেহবুবুর রহমানের সাথে জেনারেল এরশাদের হত্যাকাণ্ডের অনেক আগে থেকে সম্পর্ক ছিল এমন তথ্য তিনি পেয়েছিলেন। জেনারেল এরশাদ জীবিত থাকা অবস্থায় জেনারেল মঞ্জুর হত্যা মামলার শুনানিতে এ ধরনের অভিযোগ এসেছিল, কিন্তু এরশাদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছিল বলে তার আইনজীবীরা জানিয়েছেন। মেজর রেজা বলেছেন, তিনি নিজে দেখেছেন যে 30 মে ঢাকা সেনানিবাস থেকে জেনারেল এরশাদ জেনারেল মঞ্জুরকে পরপর 2 বার টেলিফোন করেছিলেন কথা বলার জন্য, কিন্তু মঞ্জুর কথা বলেননি। সেই সময়ে সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন মেজর জেনারেল আবুল মঞ্জুর। তার ভূমিকা সম্পর্কে নানা রকম বক্তব্য পাওয়া যায়। মেজর রেজাউল করিম রেজার ধারণা, জেনারেল মঞ্জুর জিয়াউর রহমানকে হত্যার বিষয়টি আগে জানতেন না এবং ঘটনা ঘটে যাওয়ার পর তা জেনেছেন। সার্কিট হাউস থেকে চট্টগ্রাম সেনানিবাসে ফেরার পর মেজর রেজার কাছে সার্কিট হাউসের বিষয়ে জানতে চাইলে তিনি মৃতদেহ পড়ে থাকার বর্ণনা দিয়েছিলেন। তখন জেনারেল মঞ্জুর তাকে বারবার বলেছিলেন, ওহ হোয়াট হ্যাভ দে ডান, ওরা কি করেছে। তবে ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জেনারেল ইব্রাহিম মনে করেন, জেনারেল মঞ্জুর চট্টগ্রামে জিওসির দায়িত্বে থাকার সময় আগেও জিয়াউর রহমানকে হত্যার একাধিকবার ব্যর্থ চেষ্টা হয়েছিল। ফলে হত্যাকাণ্ডের ঘটনা জেনারেল মঞ্জুর জানতেন না, এটা মানতে রাজি নন জেনারেল ইব্রাহিম। ইব্রাহিম উল্লেখ করেন, মতিউর রহমান এবং জেনারেল মঞ্জুরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এছাড়া মেহবুবুর রহমান সম্পর্কে জেনারেল মঞ্জুরের ভাগ্নে ছিলেন। দলটির নেতারা মনে করেন, জিয়াউর রহমানকে হত্যার পেছনে বড় পরিকল্পনা ছিল। রাষ্ট্র ক্ষমতা দখল করাই এর চূড়ান্ত লক্ষ্য ছিল বলে তাদের বিশ্বাস। তারা অনেক সময় এর পেছনে রাজনৈতিক এবং বিদেশি ষড়যন্ত্র থাকার অভিযোগও করে থাকেন। জিয়াউর রহমানকে হত্যার পর তখনকার ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি এবং পরে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হয়েছিলেন। To disturb the democratic process in the country. কিন্তু 10 মাস পর রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারকে হটিয়ে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করেছিলেন। এই পটভূমিকে বিএনপি নেতারা তাদের বক্তব্যে যুক্তি হিসেবে তুলে ধরেন। কর্নেল অলি আহমেদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক সচিব ছিলেন। তিনি বলেন, সে সময় সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছিল যে চট্টগ্রাম সেনানিবাসের নিয়ন্ত্রণ হারিয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মেহবুবুর রহমান নিহত হয়েছিলেন। এছাড়া 31 মে জেনারেল মঞ্জুর চট্টগ্রাম সেনানিবাস থেকে পালিয়ে যাওয়ার পর একটি চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল, কিন্তু আটকের পর তাকেও হত্যা করা হয়। এই ঘটনাগুলো তুলে ধরে বিবিসি বাংলাকে অলি আহমেদ বলেন, ঘটনার পরিকল্পনাকারী বা পেছনের কারো বিষয় যাতে প্রকাশ না পায়
সেজন্য হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের হত্যা করা হয়েছিল বলে তিনি মনে করেন। অলি আহমেদ বলেন, এসব ঘটনা এবং জেনারেল এরশাদের ক্ষমতা দখলের পটভূমি বিশ্লেষণ করলে জিয়া হত্যার পূর্ব পরিকল্পনার প্রমাণ মেলে। জিয়াউর রহমানকে হত্যার ঘটনার বিচার না হওয়ায় এর উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, সামরিক আদালতে শুধু বিদ্রোহের বিচার হয়েছিল। সেই বিচারে ১৩ জন সেনা কর্মকর্তাকে ফাঁসি দেয়া হয়েছিল, তাদের মধ্যে ১২ জনই মুক্তিযোদ্ধা ছিলেন। তবে জিয়াউর রহমানের পরিবার বা বিএনপির পক্ষ থেকে কখনো হত্যাকাণ্ডের ব্যাপারে বিচারের উদ্যোগ নেওয়া হয়নি বা মামলা করা হয়নি। এই ইস্যুতে বিএনপি নেতাদের বিভিন্ন সময় প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ এই বিচার না করার বিষয়কে দুঃখজনক বলে মনে করেন। তাহলে আমরা এটা দেখলাম, হ্যাঁ, আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে মানে কি প্রেক্ষাপটের কারণে এই ধরনের ঘটনা ঘটছে। আচ্ছা, এখানে মূলত মানে যেটা হইছে, হ্যাঁ, এখন আমাদের কাছে আসলে মানে ইতিহাস ব্যাপারটা কি, ইতিহাস ব্যাপারটা হচ্ছে এটা অতীতে ঘটে গেছে। এখন এই টাইমে বসে আসলে হচ্ছে ইতিহাসকে ব্যবচ্ছেদ করে আমরা আলটিমেটলি কোনো ডিসিশনে আসতে পারি না, এটা সম্ভব না। হ্যাঁ, যদি সম্ভব হইতো আমাদের টাইম ট্রাভেল করে যদি ওই জায়গায় যাওয়া যেত তাহলে হয়তো আমরা কোনো কিছু বুঝতে পারতাম। হ্যাঁ, তো আমরা এখন যেটা করতে পারি, আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইতিহাসটাকে দেখতে পারি, দেখে হচ্ছে একটা নিজেদের মতো করে ফর্মুলেট করা। এবং এখানে হচ্ছে আপনাদের এমন না যে হচ্ছে আমরা ইতিহাসবিদ বানাতে আসছি আপনাদের, এখন আপনাদের হচ্ছে যতটুকু জানা দরকার পরীক্ষার জন্য অতটুকু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা কিছু আইডিয়া দিচ্ছি। এখন এখান থেকে কি ধরনের ন্যারেটিভ আপনারা জেনারেট করবেন এইটা সম্পূর্ণ আপ টু ইউ। হ্যাঁ, তো এখানে মূলত যেটা মানে অনেক ধরনের থিওরির কথা আছে। অনেকে বলে যে যেহেতু আর্মির মধ্যে বরাবরই হচ্ছে একটা মানে ক্ষমতার পালা বদল, পাল্টা অভ্যুত্থান এরকম ব্যাপার ছিল, কেউ বলে হচ্ছে এরশাদের হাত ছিল, কেউ বলে এখানে বহির শক্তির হাত ছিল, বাট আলটিমেটলি কোনটা কি হয়েছে এটার কোনো অকাট্য যুক্তি পাওয়া যায় নাই। হ্যাঁ, ইভা এখানে হচ্ছে জিনিসটা জাস্ট মানে শোনার জন্য, এখানে স্লাইডের মধ্যে যেগুলো আমি বলছি, যে ইনফরমেশনগুলো আছে, এটা অতটুকু হচ্ছে আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, এখন ধরেন বিসিএস এর প্রিপারেশনের একটা মূল জিনিস হচ্ছে আপনি যদি চিন্তা করেন সবকিছুতে যে আমাকে কি মুখস্থ করতে হবে, কি মুখস্থ করতে হবে, এই জিনিসটা বারবার যদি মাথায় হ্যামারিং করেন তখন দেখবেন যে আলটিমেটলি হচ্ছে এটা একটা প্যারা হয়ে যাবে। আপনি চিন্তা করেন যে এটা একটা গল্পর মাধ্যমে আমি অ্যাটলিস্ট বাংলাদেশের ইতিহাসটা একটু জানতে পারলাম, জানার মাধ্যমে এই যে আমি শুনলাম, এখান থেকে কখনো যদি কোনো প্রশ্ন আসে তখন আমি এটা উত্তর করতে পারবো, অ্যাটলিস্ট নিজের কনসেপশনটা ক্লিয়ার হলো। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার। আর আপনাদের যেটা এক্সট্রা লাগবে এটা আমরা অলরেডি স্লাইডে মেনশন করে দিচ্ছি। এখানে যেমন গুরুত্বপূর্ণ কি, গুরুত্বপূর্ণ হচ্ছে আমার জিয়াউর রহমানের হচ্ছে জীবনীটা, ওনার অবদানগুলো কি, এটা গুরুত্বপূর্ণ। এখানে ওনার হত্যাকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন আসবে না, বাট জানার জন্য ব্যাপারটা। তাহলে আমরা কি দেখেছি যে জিয়াউর রহমানের মৃত্যুর পর রাষ্ট্রপতি হন হচ্ছে বিচারপতি আব্দুস সাত্তার, এবং এই আব্দুস সাত্তার হচ্ছে সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদের কাছে উনি ক্ষমতাচ্যুত হন 24শে মার্চ 1982-তে, এবং পরবর্তীতে হচ্ছে শুরু হলো কার আমল, এরশাদের আমল। হ্যাঁ, তাহলে এরশাদ ক্ষমতা দখল করলো। তাহলে আমরা যদি সেনা শাসন আমলটা দেখি তাহলে আর্মিরা কখন আসছে, আমরা দেখলাম কি শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করলো, হত্যা করার পর হচ্ছে খন্দকার মোশতাক ক্ষমতায় বসলো, বসার পর 5 দিনের মাথায় উনি হচ্ছে গিয়ে সামরিক শাসন জারি করলেন। দেশে সামরিক শাসন জারি করা হয় হচ্ছে 2 বার। প্রথমবার হচ্ছে খন্দকার মোশতাক সামরিক আইন জারি করেন, এবং 24শে আগস্ট খন্দকার মোশতাক কি করলেন, জেনারেল কে এম শফিউল্লাহকে সরিয়ে জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর চিফ অফ স্টাফ নিযুক্ত করেন, অর্থাৎ সেনা প্রধান হিসেবে রিক্রুট করেন। এরপর আমরা দেখতে পেলাম কি যে খালেদ মোশাররফের নেতৃত্বে যখন 3রা নভেম্বর সেনা অভ্যুত্থান সংঘটিত হয়, এটার মাধ্যমে কিন্তু খন্দকার মোশতাকের পতন ঘটে যায় এবং জেনারেল জিয়াউর রহমান তখন গৃহবন্দী হন।
এবং 7ই নভেম্বর পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল জিয়াউর রহমান কি হন? মুক্ত হয়ে উনি একদম ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। 7 নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস হিসেবে পালিত হতো। 76-এ হচ্ছে জিয়া রহমান নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে এবং 1979 সালের 21শে এপ্রিল রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন। আর দ্বিতীয়বার সামরিক শাসন জারি করেন হচ্ছে এরশাদ 1982 সালে। এবং যখন একটা দেশে, এটা আমার দেশের পর বাংলাদেশের পার্সপেক্টিভে বলছি, ইস্কান্দর মির্জা তো হচ্ছে সামরিক শাসন জারি করছিল, বাট এটা আমাদের স্বাধীনতার আগে। তাহলে নর্মালি যেটা হয় যে আমার সামরিক আইন যখন জারি হয় তখন রাষ্ট্রের সংবিধান স্থগিত করে সামরিক আইন বলবৎ করা হয় এবং সামরিক আইন জারির মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার খর্ব হতে পারে এবং সামরিক আইন জারি হলে জনগণের কিন্তু সার্বভৌমত্ব উজ্জ্ব থাকে। কারণ অল ইন অল হচ্ছে গিয়ে যেভাবে আর্মি ক্ষমতা চালাবে এভাবেই দেশ চলবে, ব্যাপারটা এরকম দাঁড়ায়। আচ্ছা, খালেদ মোশাররফ তখন হচ্ছে সেনাবাহিনীতে তার রেগুলার যে পদ, সে মেজর জেনারেল হিসেবে ছিলেন, ওই মেজর ছিলেন খালেদ মোশাররফ, ওটাই, আলাদা কোনো হচ্ছে তার ওরকম কোনো পদ ছিল না। 1978-এ হচ্ছে গিয়ে উনি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হন। সামরিক শাসন, সামরিক আইন মানে হচ্ছে যখন আর্মি ক্ষমতা নিয়ে ওদের রুলস রেগুলেশন অনুযায়ী ওরা সেট করে হচ্ছে গিয়ে ক্ষমতা চালাচ্ছে। এবং যখন হচ্ছে আপনার সামরিক আইন বলবৎ হয় একটা কান্ট্রিতে, তখন কিন্তু আমার যে সংবিধান অনুযায়ী কিন্তু রাষ্ট্র পরিচালিত হয় না, ওদের নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় আর্মির। এটাই জাস্ট। এরপর কিন্তু আমরা জানি কি যে 1990-এ কিন্তু গণ অভ্যুত্থান হয়, যখন হচ্ছে আপনার এরশাদ 8 বছর সে ক্ষমতায় থাকে, সে কিন্তু যথেষ্ট পরিমাণে স্বৈরাচারী হয়ে ওঠে এবং তার পদত্যাগের দাবিতে সমস্ত রাজনৈতিক দল মাঠে নামে। আমরা দেখতে পাই যে নূর হোসেন বুকেও পেটে লেখে যে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, এই স্লোগান লিখে জিপিওর সামনে উনি পুলিশের গুলিতে নিহত হন। এরপর জরুরি অবস্থা জারি করা হয়, অনেকজন আরো শহীদ হন। ডাক্তার শামসুল আলম মিলন উনি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে এরশাদ পদত্যাগ করে 1990-এ এবং উপরাষ্ট্রপতি মওদুদ আহমেদের নিকট পদত্যাগ করে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এভাবে 1990-এর গণঅভ্যুত্থানের পর যখন এরশাদের পতন ঘটে, 1991-এ আমরা দেখতে পাই আমাদের স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হয় এবং খালেদা জিয়া উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং আমাদের সংসদীয় যে গণতন্ত্র এটা কিন্তু আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়। এটা শাহাবুদ্দিন চুপ্পু না, এটা আরেকজন বিচারপতি শাহাবুদ্দিন চুপ্পু না। তাহলে এটা জাস্ট জানলাম। এখানের মধ্যে এতগুলো জানার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আমার মেজর জিয়ার অবদানটা। এটা ছাড়া আমরা এখন যেগুলো ইম্পর্টেন্ট এখানে স্মরণীয় যারা, এখানের মধ্যে আমরা আমাদের ফাউন্ডিং ফাদার যারা ছিল তাদের সম্বন্ধে একটু জানবো। আপনাদের কাছে এর আগে একটু প্রশ্ন, আমাদের যে আপনারা যে পড়ে আসছেন আমাদের অবিভক্ত বাংলার, আমি যদি বলি প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, উত্তর কি হবে? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেরে বাংলা একে ফজলুল হক। তাহলে উনি হচ্ছে গিয়ে আমাদের প্রথম মানুষ যিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সরি, এগুলো রিমুভ করি নাই। আচ্ছা, এখানে কিছু জিনিস লেখা আছে অলরেডি। তাহলে উনি কিন্তু কি, উনি হচ্ছে লয়ার একজন, তাই না? উনি হচ্ছে লয়ার ছিলেন, শেরে বাংলা একে ফজলুল হক। আবুল কাসেম ফজলুল হক নামেই হচ্ছে উনি ব্যাপকভাবে পরিচিত। বাংলার বাঘ, হ্যাঁ। শেরে বাংলা এবং হক সাহেব নামে উনি পরিচিত ছিলেন। উনার রাজনৈতিক জীবন বঙ্গীয় আইন পরিষদের সদস্যের মাধ্যমে নির্বাচিত হন। না, এগুলো আগে হইছে, কিন্তু এটা হচ্ছে আপনাদের একবার রিভাইজ করা, এগুলো ইম্পর্টেন্ট এই কারণে একসাথে দেওয়া। উনি কিন্তু কলকাতা মিউনিসিপ্যালিটির মেয়র ছিলেন এবং উনি ছিলেন প্রথম মুসলিম মেয়র। ইম্পর্টেন্ট ইনফরমেশন যে কলকাতা মিউনিসিপ্যালিটির প্রথম মুসলিম মেয়র কে ছিলেন? শের বাংলা একে ফজলুল হক। উনি কি করেন? উনি কৃষক প্রজা পার্টি সূত্রপাত করেন। তার স্লোগান কি ছিল? লাঙ্গল যার, জমিদার, ঘামজার, দামদার। এছাড়া ওনার গভর্নমেন্ট বঙ্গীয় প্রজাস্বত্ব আইন সংশোধনী পাশ করেন, অর্থাৎ চাষিদের জন্য উনি অনেক তার অবদান ছিল তার গভর্নমেন্টের। এবং 1940 সালের 23শে মার্চ
মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্বে উনি মুসলিম লীগের অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এইটা ইম্পর্টেন্ট, এই সালটা। 1953 সালে হচ্ছে উনি যুক্তফ্রন্ট গঠন করেন সোহরাওয়ার্দী এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে। এরপর আপনারা জানেন যে উনি, আপনারা তো বললেন যে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে উনি দায়িত্ব পালন করেন। উনি কিন্তু গভর্নরও ছিলেন। 1962 সালে 27 এপ্রিল উনি মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ওনাকে সমাহিত করা হয়। আর উনার সমাধিস্থলটা হচ্ছে তিন নেতার মাজার যে আমরা বলি, ঢাকা ইউনিভার্সিটির কাছে আছে, হ্যাঁ, আমাদের ঠিক বাংলা একাডেমির অপোজিটে। তাহলে ওখানের মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন এবং শেরে বাংলা, এই তিনজনের কিন্তু মাজার আছে, তিন নেতার মাজার, ওনাদের কবরস্থানটা। হোসেন শহীদ সোহরাওয়ার্দী উনি হচ্ছে লয়ার, উনিও গণতন্ত্রের মানসপুত্র বলা হয় উনাকে। উনি কিন্তু অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। হ্যাঁ, ঢাকা গেটের অপোজিটে আছে। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী, শেষ মুখ্যমন্ত্রী। তাহলে 56 থেকে 57 উনি কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীও ছিলেন। তাহলে পরীক্ষায় যদি আসে যে আমাদের বাংলার কোন নেতা পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, হ্যাঁ, এইটা হচ্ছে কি আমার হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 1959 সালে ওনাকে পাকিস্তানের রাজনীতিতে নিষিদ্ধ করা হয়। 1963 সালে লেবাননের রাজধানী বৈরুতে উনি মৃত্যুবরণ করেন। এরপর আসে হচ্ছে আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মজলুম জননেতা। হ্যাঁ, তো উনি হচ্ছে আপনার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে হচ্ছে, হ্যাঁ, শেরে বাংলা ফজলুল হকে হচ্ছে আপনার লয়ার ছিলেন। উনার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কিন্তু জীবন অনেক আগে থেকে শুরু হয়েছে, একদম ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, ওখান থেকে ওনার রাজনৈতিক ক্যারিয়ার শুরু। তার প্রথম রাজনৈতিক দল হচ্ছে কংগ্রেস। ওনার নামের শেষে যে ভাসানী যুক্ত হয়েছে, এটা মূলত আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে উনি কৃষক সম্মেলন আয়োজন করেছিলেন, সেখান থেকে ভাসানী আসছে তার। ভাসানীর মাওলানা, উনার নাম রেড মাওলানা নামে উনি পরিচিত ছিলেন, রেড মাওলানা, রেড মাওলানা। উনি কিন্তু ফারাক্কা যে বাঁধের ফলে যে নদীর নাব্যতা নষ্ট হয়ে গেছিল, এটার বিরুদ্ধে কিন্তু উনি লং মার্চ করেছিলেন। তো উনার লং মার্চের তারিখটা ইম্পর্টেন্ট, 16ই মে উনি লং মার্চ করেন 1976 সালের 16ই মে, ফারাক্কা লং মার্চ। এছাড়া হচ্ছে উনি, আপনারা জানেন 1957-এ কিন্তু উনি আলাদা দল গঠন করেন, ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি। উনি ভাগ হয়ে যান ওখান থেকে, কারণ উনি যেহেতু আপনার কমিউনিস্ট চিন্তাভাবনার মানুষ ছিলেন। তো ওই সময় হচ্ছে আপনার যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী, ওই সময় আমেরিকার সঙ্গে তাদের পাকিস্তানের একটা চুক্তি হয়, সিয়েটো সেন্টো চুক্তি। তো এখন অ্যাজ এ কমিউনিস্ট আপনার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিন্তু হচ্ছে আপনার কি ছিলেন, উনি আপনার আমেরিকার সঙ্গে বন্ধুটা পছন্দ করেন নাই, এই কারণে রিকোয়েস্ট করছিলেন যে চুক্তি থেকে সরে আসেন, কিন্তু তারা চুক্তি থেকে সরে আসে নাই। এই কারণে উনি কি করলেন, উনি হচ্ছে ন্যাপ গঠন করলেন। এগুলো কিছু লাগবে না, এগুলো মুখস্থ করার প্রয়োজন নাই, এটা জাস্ট ওনার জীবনী। বঙ্গবন্ধু যদিও তেমন একটা এখনকার পার্সপেক্টিভ ইম্পর্টেন্ট না, তবু একবার জাস্ট নাইস টু নো। 1920 সালের হচ্ছে 17 মার্চ জন্মগ্রহণ করেছেন। ইসলামিয়া কলেজে মুসলিম লীগের রাজনীতিতে উনি সক্রিয় ছিলেন। এরপর হচ্ছে আপনার কি হয়, উনি মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী মুসলিম লীগের ফাউন্ডারকে, প্রতিষ্ঠাকালীন সভাপতি কে ছিলেন, ফাউন্ডার সভাপতি কে ছিলেন, ফাউন্ডার সভাপতি আওয়ামী মুসলিম লীগের ভাসানী, ভাসানী, ভাসানী ছিল সভাপতি। এরপর তো উনি হচ্ছে 6 দফা দাবি উত্থাপন করেছেন, বঙ্গবন্ধু উপাধি ভূষিত হন 1969-এ। 70-এর নির্বাচনে নিরঙ্কুশভাবে জয়লাভ করেছিলেন। 25শে মার্চ রাতে গ্রেফতার হন। এরপর হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন 10 জানুয়ারি উনি ব্যাক করে। পরবর্তীতে তো উনি বাকশাল চালু করেছিলেন এবং 15 আগস্ট উনি সপরিবারে নিহত হন। তাজউদ্দিন আহমেদ
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। রেড মাওলানা কেন বলে? রেড মাওলানা বলে হচ্ছে গিয়ে কমিউনিস্ট পার্টি, ওদের কালার কি, প্রতীক কি, লাল না? ওখান থেকে হচ্ছে গিয়ে রেড মাওলানা বলা হয়। উনি যেহেতু কমিউনিস্ট ছিলেন আবার মাওলানা ছিলেন, এই কারণে ওনাকে রেড মাওলানা বলা হচ্ছে। তাহলে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেছিলেন গাজীপুর জেলার কাপাসি উপজেলার দরদরিয়া গ্রামে। মুসলিম ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি উনি আসেন, ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন, গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন, 6 দফা দাবির কিন্তু অন্যতম রচয়িতা ছিলেন উনি। এবং আমরা আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু সহ কিন্তু উনি অভিযুক্ত হয়েছিলেন। উনি মুজিবনগর সরকার গঠন করেন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন 17 এপ্রিল এবং লিড দিয়েছিলেন উনি পুরোটা মুক্তিযুদ্ধ জুড়ে। এবং উনি কিন্তু মুজিব বাহিনীর তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন। মুজিব বাহিনী আপনারা জানেন যে এটা একটা প্যারালাল বাহিনী ছিল গণবাহিনীর। এটা ওই সময় শেখ ফজলুল হক মনি ওদের আন্ডারে পরিচালিত হতো। তো শেখ ফজলুল হক মনি ছিলেন মূলত বঙ্গবন্ধুর হচ্ছে ভাগ্নে। তো বঙ্গবন্ধুকে গ্রেফতার করার পর যখন মুজিবনগর সরকার গঠিত হয়, তখন এই মুজিব বাহিনীর এরা মুজিবনগর সরকারের যে নেতৃত্ব তাদেরকে চ্যালেঞ্জ করছিল। তাদের কথা ছিল হচ্ছে বঙ্গবন্ধুর অ্যাবসেন্সে আপনারা ক্রেডিট নেয়ার জন্য আপনারা হচ্ছে এটা গ্রহণ করছেন, আপনাদের কে বলছে? তো মোটামুটি ভালোই ওনারা একটা বিরোধিতার মুখে পড়ছিলেন। এটার কারণে কিন্তু বিভিন্ন ওই সময় অনেক ঝামেলা হয়েছে, ওনাদেরকে অপদস্থ হতে হয়েছে। তো যাই হোক, ওনারা সুন্দরভাবে এটা কাটায় আসছিলেন। তো স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী হিসেবে উনি দায়িত্ব পালন করেন। তো ওনার আগে থেকে হচ্ছে নিদর্শন শুনেন, আমার কথা শুনেন। লেকচার বুকের কোথায় আছে এইটা হচ্ছে কি এখন শোনার দরকার নাই, আপনাদের তো পিডিএফ দিব। এখানে অনেক সময় অনেক কিছু আপডেট করা হয় হচ্ছে আপনার ঘটনার প্রাসঙ্গিকতার মাধ্যমে। হ্যাঁ, ধরেন আমাদের যদি মনে হয় একটা ক্লাসের আগে জানা এই জিনিসটা আসতে পারে, তখন আমরা অনেক কিছু ইনক্লুড করে দিই। তো ক্লাসের সময় পুরো মনোযোগটা আমরা ক্লাসেই দিব, পরেরটা পরে। হ্যাঁ, তাহলে উনি কিন্তু স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ছিলেন। তবে দুর্ভাগ্য হচ্ছে যেটা, যে উনি যে পুরো 9টা মাস কিভাবে সরকার চালাইছেন, বঙ্গবন্ধু এটা কখনো ওনার থেকে ডিরেক্ট জানতে চান নাই। আবার উনি এমন মানুষ নিজ থেকে যে উনি বলবেন এমনটাও না। আবার খন্দকার মোস্তাক, তাহের উদ্দিন ঠাকুর এরা কিন্তু তাজউদ্দিনকে দেখতে পারতো না। এই কারণে তারা কন্টিনিউ কান ভারী করা শুরু করে বঙ্গবন্ধুর। তো সবকিছুর প্রাসঙ্গিকতাই এ ধরনের আপনার যখন কন্টিনিউ কান ভারী হয়, উনায় কিন্তু অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে উনি বাধ্য হন দলের ভেতরে মতপার্থক্যের কারণে। এবং আলটিমেটলি যখন উনি আপনার বাকশাল ইন্ট্রোডিউস করেছিলেন বঙ্গবন্ধু, তখন কিন্তু সরাসরি আপনার এই যেখানে একটা লাইন লেখা আছে দেখেন, উনি ফোন করে বঙ্গবন্ধুকে বলেছিলেন যে মুজিব ভাই, আমরা তো একসাথে 25 বছর রাজনীতি করেছি, আমরা বিভিন্ন জায়গায় গণতন্ত্রের কথা বলেছি, বাট আপনি যে এখন বাকশাল কায়েম করলেন, আপনাকে কেউ যদি ক্ষমতা থেকে সরাতে চায় তাহলে তো এটা আর গণতান্ত্রিক উপায়ে তো আর সরাতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আর কি অপশন থাকবে? সেক্ষেত্রে অপশন থাকবে হচ্ছে বন্দুকের গুলি। বন্দুকের গুলি ছাড়া সরানোর আর কোনো পথ থাকবে না। শুধুমাত্র আপনি তো নিহত হবেন এটা নয়, আমাদেরও হচ্ছে প্রাণ যাবে। তো ওই সময় হচ্ছে উনি কতটুকু দূরদর্শী ছিলেন, ওই সময় হচ্ছে উনি যে মতামতটা দিয়েছিলেন, ঠিক কয়েক মাস পরই কিন্তু এটার বাস্তবায়ন আমরা দেখতে পাই। হ্যাঁ, এটার ডিটেল কাহিনী যারা পড়তে চান তাজউদ্দিন আহমেদকে নিয়ে, সাক্ষী ছিল শিরস্ত্রাণ বইটা বেশ ভালো, সুহান রিজওয়ানের। এখানে হচ্ছে আপনার সুন্দর ঘটনা বর্ণিত আছে। তো আমরা জানি আলটিমেটলি যে 3রা নভেম্বর 1975 ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্য 3 জাতীয় নেতার সঙ্গে তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। নজরুল, মসুদ, কামারুজ্জামান সহ মুজিবনগর সরকারের 4 নেতা। আমাদের স্মরণীয় যারার মধ্যে কিন্তু জিয়া রহমানও খুব গুরুত্বপূর্ণ। আমরা আগের স্লাইড যেগুলো আছে 6 থেকে 10 নাম্বার, এটা দেখে নিব। এতটুকু পর্যন্ত বোঝা গেছে? সিকোয়েন্সটা বোঝা গেছে কিনা? ওকে, যাদের কাছে নতুন একটু প্যাচ লাগতে পারে, পরবর্তী ঠান্ডা মাথায় পড়লে আশা করি বুঝে যাবেন ঘটনাগুলা। আমি জাস্ট এখানে অনেক কিছুই হচ্ছে হয়তো পরীক্ষার জন্য ওভাবে ডিরেক্ট আসবে না, চলেও আসতে পারে যদি একটু ডিপ থেকে প্রশ্ন করে, কিন্তু জাস্ট আপনাদের হচ্ছে যাতে মিস না যায়
বন্দুকের গুলি মিস যাবে, বাট নাম্বার যাতে মিস না যায় এই কারণে এটা করা। আমি পিডিএফ শেয়ার করে দিব। আচ্ছা, এখন আমরা পড়বো জুলাই বিপ্লবটা আমরা পড়বো পিডিএফ থেকে। হ্যাঁ, তো আমি দাগানো পিডিএফ আপনাদের দিয়ে দিব। এখানে হচ্ছে আমি আপনাদের ইয়ে থেকে একটু পড়াচ্ছি সরাসরি। হ্যাঁ, আমি না, এটাই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ব্যাপার। আপনার সিরাজুল আলম খান, উনি কিসের মেম্বার ছিলেন? সিরাজুল আলম খান উনি কিসের মেম্বার ছিলেন মুক্তিযুদ্ধের সময়? কোন তিনজনের যে দল, এটার নাম কি ছিল? নিউক্লিয়াস। তার নিউক্লিয়াসের মেম্বার ছিলেন, এবং বলা হয় সিরাজুল আলম খানই মূলত হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। উনি কিন্তু দেখতে পেয়েছিলেন যে না, এটাকে স্বাধীন করা সম্ভব। তো উনারা যেহেতু একটু তাত্ত্বিক নেতা ছিলেন, উনারা বঙ্গবন্ধুকে, সিরাজুল আলম খান প্রস্তাব দিয়েছিলেন যে আপনি জাতীয় নেতা হিসেবে থেকে যান, আপনি হচ্ছে রাজনীতি ইনভলভ হয়েন না, একটা সম্মানজনক পজিশনে থাকেন, অন্যান্য দল, অন্যান্য নেতা এরা সবাই মিলে হচ্ছে একটা জাতীয় সরকার গঠন করে আমরা ওভাবে আগাই। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে আপনার বঙ্গবন্ধু বাট ওটা তখন নেয় নাই। এই কারণে উনারা হচ্ছে জাসদ গঠন করেন, এবং তাদের কাছে ওই সময় মনে হয়েছিল যে মানে আওয়ামী লীগের ওই সময় নেতারা কিন্তু কিছু যারা দুর্নীতিবাজ ছিল, উড়ে এসে জুড়ে বসা, এরা হচ্ছে গিয়ে আপনার আপনার হচ্ছে চারিদিকে লুটপাট করতেছিল। এই সব কিছু মিলাই উনারা হচ্ছে জাসদ ফর্ম করেন, যে উনাদের যে আইডিওলজিটা ওটা এস্টাবলিশ করার জন্য, ওভাবে দেশ গঠন করার জন্য। তাহলে আমরা চলেন জুলাই বিপ্লবটা একটু দেখি এখান থেকে। তাহলে এটা হচ্ছে 6M ক্লাব আমাদের এটা প্রস্তুত করছে, খুব ভালো একটা পিডিএফ। এটা আপনাদের সাথে শেয়ার করে দিব, আমার দাগানো পিডিএফ আছে। আপাতত আমরা এখান থেকে পড়ি। তো আমরা জানি যে আমাদের জুলাই বিপ্লবের যেটা, এটা হচ্ছে কোটা আন্দোলন থেকে শুরু হয়। 2024 সালের যে 5ই জুন হাইকোর্ট বিভাগ যে রায়টা দেয়, এটা নিয়েই মূলত ঝামেলা পাকাই, কারণ 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা হয়, এবং এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ হচ্ছে আবারও আন্দোলনের নামে কোটা বিরোধী শিক্ষার্থীবৃন্দ। 1 জুলাই 2024 খুব গুরুত্বপূর্ণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই সংগঠনটার আত্মপ্রকাশ ঘটে। 6 থেকে 12 জুলাই তারা বাংলা ব্লকেট কর্মসূচি চালু করে। 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধের নাতিপুতরা আমাদের যে রাজাকারের, তাদের যে এটা দেওয়া হয়, অপবাদ দেওয়া হয়, এটা নিয়ে হচ্ছে সবাই আবার নামে। এবং কার্যত আমরা দেখতে পাই যে 16 জুলাই আন্দোলন তীব্রতর হয়। 16 জুলাই কে শহীদ হন? 16 জুলাই কে শহীদ হয়েছিল? আবু সায়েদ শহীদ হয়েছিল। হ্যাঁ, তাহলে সে শহীদ হওয়ার পর এটা আরো দানা বাঁধে। এরপর আমরা 2 দিন পর দেখতে পাই আমাদের হচ্ছে মুগ্ধ শহীদ হয়। হ্যাঁ, এবং পরবর্তী ক্রমে এটা পুরোটা 5ই আগস্ট চূড়ান্ত পরিণতি ঘটে যায় দেশ ত্যাগের মাধ্যমে। তাহলে গুরুত্বপূর্ণ ঘটনাবলী হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে 5ই জুন পরিপত্রকে অবৈধ ঘোষণা করে। 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আত্মপ্রকাশ। 6 জুলাই বাংলা ব্লকেট। 16 জুলাই আবু সাইদ পুলিশের গুলিতে নিহত। 17 জুলাই কমপ্লিট শাটডাউন। 18 জুলাই হচ্ছে মুগ্ধ নিহত হলো। 19 জুলাই 9 দফা দাবি পেশ। 21 জুলাই হচ্ছে স্লাইড চেঞ্জ হচ্ছে, তো চেঞ্জ তো করছি, অন্যরা দেখতে পাচ্ছেন না স্লাইড? ওকে, হচ্ছে। তাহলে আন্দোলনকারীদের 9 দফা দাবি পেশ হয়, এবং 21 জুলাই হচ্ছে নতুন কোটা ব্যবস্থা নির্ধারণ হয়। 27 জুলাই হচ্ছে ব্লক রেড পরিচালনা। 30 জুলাই এটা হচ্ছে মার্চ ফর জাস্টিস। 3 আগস্ট শহীদ মিনারে গণসমাবেশ, এবং 5 আগস্ট আলটিমেটলি ভারতে আশ্রয় নিলেন উনি পালিয়ে। তো উনার হচ্ছে আন্দোলনকারীরা দিনটাকে দ্বিতীয় স্বাধীনতা এবং 36 জুলাই হিসেবে অভিহিত করেন। তাহলে শহীদি মার্চ পরবর্তী একটা কর্মসূচি হয়েছিল, কিন্তু এটা হচ্ছে 5 সেপ্টেম্বর। তারপর রেজিস্ট্যান্স উইক হয়েছিল 13 থেকে 19 আগস্ট। দ্রোহযাত্রা 2 আগস্ট। এগুলো একবার চোখ বুলাবেন, হ্যাঁ, 2-3 বার পড়বেন, দেখবেন যে হচ্ছে মনে থাকবে। মার্চ ফর জাস্টিস 31 জুলাই, দ্রোহযাত্রা 2রা আগস্ট।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বেশ ভালো ভূমিকা পালন করছিল, আমরা দেখলাম যে জুলাই তাদের কিন্তু আত্মপ্রকাশ ঘটে। কোটা সংস্কার আন্দোলনকে কি বলা হয়? এটা হচ্ছে জেনারেশন জেড আন্দোলন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে বিভিন্ন দেয়াল চিত্র অঙ্কিত হয়েছিল, এই দেয়াল চিত্রগুলো নিয়ে কিন্তু হচ্ছে একটা প্রদর্শনী হয়েছে, এবং এটা নিয়ে কিন্তু গ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থটার নাম কি ছিল? আর্ট অফ দ্য ট্রায়াম্ফ। তো আর্ট অফ ট্রায়াম্ফ এইটা হচ্ছে, নামটা একটু মনে রাখতে হবে। এইটা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি হচ্ছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের উপহার দিয়েছেন যখন উনি সফরে গেছেন। আওয়াজ উডা, এইটা খুবই জনপ্রিয় একটা হিপ হপ গান ছিল, র্যাপার এটার নাম ছিল হান্নান হোসাইন শিমুল। গণভবন জাদুঘরের নাম চেঞ্জ করে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাখা হয়েছে, এটা আপনারা জানেন। জুলাই অনির্বাণ, এইটা হচ্ছে একটা ভিডিও চিত্র, বিদ্রোহে বিপ্লবে, এটা একটা তথ্যচিত্র। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হচ্ছে গ্রহণ করছেন। তারপর উন্নত মমশির, এটা কিন্তু শিল্পী শহীদ কবির আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম। এখানে খুব জনপ্রিয়তা লাভ করছিল কিন্তু একটা ডায়লগ, যে আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। এইটা হচ্ছে আমাদের আরেক ফাল্গুন যে উপন্যাস, ওখানকার একটা লাইন, আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। এটা ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা একটা উপন্যাস, লিখেছিলেন জহির রায়হান। এখানে বলা হয়েছিল যখন পুলিশ গ্রেফতার করছিল ছাত্রনেতাদের, তখন তারা বলছিল যে জেলখানা আরো বড় করতে হবে, হ্যাঁ, সামনে হচ্ছে আমরা আরো ডাবল হব, এখন যদি 100 জনকে ধরেন পরবর্তীতে আমাদের আরো 200 জনকে দিয়ে করতে হবে, তাহলে আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। 5 আগস্টের অভ্যুত্থানকে বলা হয় মনসুন অভ্যুত্থান, এটা বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। নাটক কম করো প্রিয়, এই কার্টুনের শিল্পী ছিল র্যাটস আসিফ। আমি যে দাগানো পিডিএফটা দিব, ওখানে যেগুলো দাগিয়েছি ওগুলো হচ্ছে ভালো করে দেখে নেবেন। তবে আমি রিকোয়েস্ট করব যে একবার অ্যাটলিস্ট পড়ার জন্য, এটা এখানে যেগুলো পড়িয়েছি এগুলো একটু ডিটেইল বর্ণনা, এটা একটু পড়ে নেবেন। আপনারা জানেন যে জুলাই নাহিদ ইসলাম এরা পরিচিত মুখ ছিল, মাহফুজ আলম, হাসনাত আবদুল্লাহ সার্জিস, সবাইকে চেনেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বইটার নামটা মনে রাখবেন, জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু। না তাসনিম, জব সলিউশন কেন? আমরা যেগুলো বলছি এগুলোই পড়বেন, আমাদের প্রশ্ন ব্যাংক সলভ করবেন। ও মার্চ ফর জাস্টিস, এটা হচ্ছে গিয়ে আপনার এতজনকে যে শহীদ মারা হয়েছে এদের বিচারের দাবিতে জাস্টিসের জন্য হচ্ছে আপনার একটা পদযাত্রা করা, এইটাই। আমরা জানি যে আমাদের প্রথম অন্তর্বর্তীকালীন সরকার ফরমেশন হয় 8ই আগস্ট, এবং এটা গঠিত হয়েছিল কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে। হ্যাঁ, 106 নম্বর উচ্ছেদ সংবিধানের। তো ডক্ট্রিন অফ নেসেসিটি কি? আমাদের কিন্তু সংবিধানে অন্তর্বর্তীকালীন যে সরকার ব্যবস্থা এটার কথা কিন্তু নাই, আছে তত্ত্বাবধায়ক সরকারের কথা। হ্যাঁ, তো এই তত্ত্বাবধায়ক সরকার যখন হচ্ছে আমাদের এটাতে বিলুপ্ত হয়ে যায় আমাদের সংশোধনের মাধ্যমে, এটা আমরা সংবিধানে পড়ব। এখন একটা ইমার্জেন্সি মোমেন্টে যখন আপনার গঠন করতে হবে সরকার, তখন আইনের মধ্যে একটা কথা আছে, ডক্ট্রিন অফ নেসেসিটি, মানে আমার প্রয়োজনীয়তার তাগিদে। ওই প্রয়োজনীয়তার তাগিদে ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়। তো আপনারা জানেন যে সংস্কার কমিটি কিন্তু গঠিত হয়েছে কয়টা? এখানে এর পরেও যদি আরেকটা গঠিত হয়েছে, এখন পর্যন্ত কয়টা দেখি, কারা পেপার পড়েন বোঝা যাবে। সংস্কার কমিটি আমাদের কয়টা টোটাল আমাদের যে অন্তর্বর্তী সরকার গঠন করছে? 11টা। ভেরি গুড। তাহলে এখানে হচ্ছে এটা 11টা হবে। হ্যাঁ, তো এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন ক্ষমতায়, তাহলে তার গ্রামীণ ব্যাংক, তার এগুলো একটু দেখতে হবে। 1976 সালে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সম্বন্ধে, এটা আমরা যদিও পড়াই দিব, আমি সমস্যা নাই। ইউনুস সেন্টার, হ্যাঁ, উনার সামাজিক ব্যবসা তত্ত্ব, এটা খুবই এবং আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে তার 3-0 থিওরি, 3-0 তত্ত্ব। হ্যাঁ,
যে আমার জিরো পোভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন, 3-0 থিওরি। হ্যাঁ, এটা 2024-এর যে প্যারিস অলিম্পিকে এই আইডিয়াটা উনি দিছিলেন। উনি বলছিলেন ওয়ার্ল্ডের এখন যে ক্রাইসিস, এটা যদি আমরা 3টা বিষয়কে জিরো করতে পারি তাহলে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, জিরো পোভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, আর হচ্ছে জিরো নেট কার্বন। হ্যাঁ, যে আমি যদি দারিদ্র্যকে শূন্য করতে পারি, আমি যদি আনএমপ্লয়মেন্টকে জিরো করতে পারি, সবার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, এবং আমাদের যে কার্বন নিঃসরণ হচ্ছে এটাকে যদি হচ্ছে আমরা ব্যালেন্স করতে পারি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার পুরো ওয়ার্ল্ড একটা ভালো অবস্থানে থাকবে। জুলাই বিপ্লবের বইটার পিডিএফ হচ্ছে আমি এতে দিয়ে দিব, আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আপনার পঞ্চদশ সংশোধনী আদালতের রায়, এগুলো হচ্ছে আমি এই ক্লাসে পড়াবো, সংবিধানের ক্লাসে। আপনার আমাদের যারা গুম হয়েছিল, হ্যাঁ, তো গুম বিরোধী বাংলাদেশের হচ্ছে একটা সংগঠন আছে যারা গুমের শিকার পরিবার নিয়ে গঠিত বাংলাদেশি সংগঠন, এটার নাম হচ্ছে মায়ের ডাক। এটা জাস্ট মনে রাখেন একটা জিনিসই, মায়ের ডাক। ঠিক আছে, বুঝা গেছে কি কি পড়তে হবে? আমি দাগানো পিডিএফ শেয়ার করে দিব, ওইটা আপনারা পড়ে নেবেন।